আসসালামু আলাইকুম। নতুন একটা জরিপ আসছে আগামী নির্বাচনে কারা জয়যুক্ত হতে পারে সেই বিষয়ে। জরিপটা অনেক অথেন্টিক এবং সত্যতার প্রকাশ পেয়েছে। এটা কোনো আলু বা স্টারের অন্য দেশ থেকে পাঠানো জরিপ না, এমন একটা জরিপ যেটাকে আমরা বিশ্বাস করতে পারি। তো জরিপটাতে যা আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাই। নির্বাচনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে পরিসংখ্যানগতভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে নির্বাচনে বিএনপির ভোট 34.7%, বিপরীতে জামাতের ভোট 33.6%, অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান 1.1%। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি আস্থা রেখেছে 7.1% ভোট। তো যে পরিসংখ্যান তো মনে হচ্ছে আগামীতে জামাত ইসলাম ক্ষমতা যাচ্ছে। গত সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রাক নির্বাচনী জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD এ জরিপ পরিচালনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপটি 2025 সালের 21শে নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত পরিচালিত হয়। জরিপে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনে অন্তর্ভুক্ত মোট 26,174 জন নিবন্ধিত ভোটার অংশ নেন। সমর্থনের কারণ হিসেবে বিএনপি 72.1% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। জামাত ইসলামের সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততা ভাবমূর্তির কারণে সমর্থন করেছেন। অন্যদিকে জামাতের 44.8% সমর্থক দলটিকে কম দুর্নীতিগ্রস্ত এবং 40.7% সততা ভাবমূর্তি হিসেবে সমর্থন করেন। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সমর্থন করার পেছনে 36.7% মানুষ জুলাই বিপ্লবে ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখেছেন। জরিপে 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন। তাদের মধ্যে 30.1% ভোটার জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না এবং 38.6% ভোটার কোনো মতামত দেননি। এই ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনে ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। তো আমি সবসময় যখন ভিডিও বানাই তখন সবসময় বলি যে বাংলাদেশের একটা অংশ, আমার ধারণা যেটা বাংলাদেশে আমাদের যে দলগুলো আছে তারা যখন আন্দোলনে বের হয় ম্যাক্সিমাম ওই বস্তি থেকে ভাড়া করে নিয়ে আসে, আর হচ্ছে আপনার নিজস্ব যারা ওই তেলবাজ আছে যারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে চান্দা মান্দা তুলতে পারবে বা খাইতে পারতে পারবে, বিদেশি টাকা পাচার করতে পারবে, এই ধরনের মানুষ তাদের চেলাবেলাদের নিয়ে আসে। এছাড়া এই ধরনের মিছিল মিটিংয়ে আসে না। খুব কম 1-2% নিজের দলকে ভালোবেসে আসে, মানে যেটা আপনার নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে। বেশিরভাগ সংখ্যক যারা মতামত দিছে, বাকি সংখ্যক যারা মতামত দেয় নাই তারা হলো গেম চেঞ্জার। এরা সবাই ভাবে, সবাই বলে। এরা আপনার ভোট দিবে, বলবে না আর কি, ভোট দেওয়ার আগে বলবে না, তখন সিল মারা দরকার তখন অনেকে বলছে দাঁড়িপাল্লায় ভোট মারবে। কারণ কি? কারণ বাংলাদেশে আমাদের চিরাচরিত যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়, চাপাবাজির রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশের পক্ষের যে শক্তি বাংলাদেশকে ভালোবাসে, ওই চেতনা না, 71কে বিক্রি করা না, এবং অন্যান্য আমি এটা করছি ওটা করব, এই মূলা ঝুলাবো, এই এক জাদুর কার্ড দিয়ে আপনি 25 কেজি চাল পাবেন, 10 লাখ টাকা পাবেন, এইসব যারা লেম আপনার করতেছে, প্রচারণা চালাচ্ছে, তাদের প্রচারণার মূল মন্ত্র হচ্ছে গরিব মানুষকে ধোঁকাবাজি করা, এই কার্ড দেখায়। বাংলাদেশে গত 1.5 বছর 2 বছর যাবৎ পাথর চুরি থেকে শুরু করে নদী খালি করে বালু নিয়ে যাওয়া থেকে শুরু করে নিজের পথ ঠিক রাখার জন্য 1-150 মানুষ যারা নিজেদের মধ্যে নিজেরাই খুনাখুনি করে মারা যায়, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে তারা কি করবে বাংলাদেশের মানুষ এখনই বুঝতে পারছে। এই জন্যই এখন জামাত ইসলামের ভোটার এত আস্তে আস্তে বাড়তেছে বলে সাধারণ জনগণ মনে করে। বাংলাদেশের মানুষ আর চাওবাজি শুনতে চায় না, গরিবকে আর গরিব বানিয়ে রাখতে চায় না। তাই বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে হা ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তো আসুন জেনে নেই হা ভোট দিলে বাংলাদেশে কি কি পরিবর্তন আসবে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন PSC গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? এটা করলে বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না এবং রাজতন্ত্র কায়েম থেকে বাংলাদেশ মুক্তি পাবে। 2 নম্বর হচ্ছে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না।
গত 15 বছর যে সরকার দেখছেন, স্বৈরাচার সরকার, তারা যেভাবে নিজেদের মন মতো করে সংবিধান চেঞ্জ করে বিভিন্ন নিজেদের সুবিধা মতন আইন করে নিছে, যেরকম রাজাকার না যে তাকেও রাজাকার নামে ফাঁসি দিয়েছে, তাদের নিজের মতন করে যেভাবে লুটপাট করা যায়, অন্য দেশকে নিজের দেশকে তুলে দেওয়া যায়, এই ধরনের যে কাজ করছে, গোপনে গোপনে চুক্তি করছে, এগুলা করতে পারবে না। আগামীতে যদি কেউ স্বৈরাচার হইতেও চায়, হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন। 3 নম্বরটা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। মানে এর নেক্সট টাইম যদি সংবিধান চেঞ্জ করতে চায়, তাহলে জনগণ আপনার এরকম হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার সংবিধান চেঞ্জ করতে হবে। ওই সংসদে বৈশা ওই যে গান গাওয়া বাহিনী, এই যে চান্দা বাহিনীরা চেঞ্জ করবে সংবিধান, এটা করতে পারবে না যদি তারা ক্ষমতা যায়। যদিও জরিপে দেখা যাচ্ছে সামনে জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এনসিপি 7%, ওদের 37%, জামাত ইসলামের 3% ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, আবার 30% তো আছেই, কাকে ভোট দিবে বলে নাই। এর মধ্যে 20%, 15% জামাত ইসলামকে ভোট দিতেই পারে, সেটা সাধারণ জনগণ মনে করে, এটা আমার কথা না। তো যাই হোক, এরপরে 4 নম্বর হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন হবে। মানে নিজের দল থেকে সব দিবা, ও নিজেরা হা হা করে হা জয়যুক্ত হয়ে গেছে, হা জয়যুক্ত হয়ে গেছে, এটা হবে না আর কি। ডেপুটি স্পিকারও বিরোধী দল থেকে থাকবে। ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল, বিএনপি ওইখান থেকে ডেপুটি স্পিকার দিতে পারবে, এটা একটা খুব সুবিধা পাবে বিএনপি বা অন্য যে দল বিরোধী দলে যাক। তার 5 নম্বর হচ্ছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশে গত 15 বছর শেখ হাসিনা স্বৈরাচার না হইতে চাইলেও তাদেরকে এই আমলারা এবং ওই যে বেনজির যারা আছে জোর করে ক্ষমতায় রাখা, আপনি লুটপাট করেন, আমরা লুটপাট করি, দেশ থেকে ফাঁকা করে সময় মতন পালায় যাব, এবং তাই গেছে মাঝখান দিয়ে আমাদের মাতৃভূমি, যে দেশকে চেতনার নাম করে মুক্তিযুদ্ধের নাম বলে ভালোবাসে, আসলে দেশটাকে লুইটে খাওয়ার জন্য এটা ভালোবাসার অভিনয় করে, ভুয়া মুক্তিযোদ্ধাদের কার্ড দেয়, এইসব করে করে মুক্তিযোদ্ধা বিক্রি করে দেশটাকে লুটপাট করে পালাইছে। আলটিমেটলি বাংলাদেশটা ফোকলা হয়েছে, বাংলাদেশটা গরিব হয়েছে। আমাদের দেশ যে এতটা সম্ভাবনাময়, যদি আমরা দাসত্ব, নিজেদেরকে দাসত্ব মনে না করি, আমরা যদি নিজেকে বাংলাদেশের একজন নাগরিক মনে করি, একজন নাগরিকই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, একজন নাগরিকই বাংলাদেশে ভিক্ষা করে, এইটা যদি চিন্তা করি, তাহলে আমাদের এরকম রাজতন্ত্র, বংশ পরম্পরা রাজনীতি চলে যাবে, এবং যে কোনো দল বা যে কোনো একজন সাধারণ মানুষ তার যদি জনপ্রিয় থাকে, সে ভবিষ্যতে এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী হতে পারবে এই হা ভোটের মাধ্যমে। কিন্তু যারা এর বিরোধিতা করতেছে তারা দেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, বাংলাদেশের লুটপাটকারী, বাংলাদেশের চান্দাবাজকারী, বাংলাদেশকে শেষ করে আবার সময় মতন ইউরোপ, আমেরিকা, লন্ডন পালায় চলে যাবে। থাকবে কারা? যারা বাংলাদেশ থেকে জীবনে পালায় যায় নাই, ফাঁসির দণ্ডে দণ্ডিত হব জেনেও বিদেশি চিকিৎসাধীন অবস্থায় ছিল, সে বাংলাদেশে এসে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে শহীদ হয়েছেন। জামাত ইসলামের নেতা মীর কাসেম আলী। তো আমরা বাংলাদেশকে এমন দলকে ক্ষমতায় রাখতে চাই যে দলের মধ্যে শৃঙ্খলার মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে প্রধান নেতা নির্বাচিত হয়, যেরকম জামাত ইসলামের শফিকুর রহমান, এরপরে অন্য কেউ আসবে। এখানে প্রধানমন্ত্রী বংশ পরম্পরা নাই, জামাত ইসলামের ছেলে প্রধানমন্ত্রী হবে না, জামাত ইসলামের যে সর্বোচ্চ সিনিয়র থাকবে শফিকুর রহমান পরে, সে প্রধানমন্ত্রী হবে, অ্যাজ এ এক্সাম্পল না। তো আমরা এরকম বংশ পরম্পরা রাজনীতি দেখতে চাই না। ইউরোপ, আমেরিকাতে দেখেন, উন্নত বিশ্বগুলো দেখেন, এখানে বংশ পরম্পরা নাই। যেই সব দেশে বংশ পরম্পরা রাজনীতি, সেই সব দেশে লুটপাট, রাহাজানি, দুর্নীতি, টাকা পাচার করা, এই ধরনের প্রমাণই সব থেকে বেশি। আপনারা মিলে দেখতে পারেন অন্যান্য দেশে। তো 7 নম্বরে আছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে, মানে যাতে আপনার ভারসাম্য রাখা যায় না, ওই যে আমি যা বলবো তাই হবে, নেতা 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 নেতার পায়ে হাতে সালাম করার তখন আর দরকার হবে না। অটোমেটিক সব কিছু একটা তারতম্য থাকবে, একটা ভারসাম্য থাকবে। এবং 8 নম্বর হচ্ছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে বাংলাদেশের, তাহলে দুর্নীতি, এরকম চান্দা, পাথর দিয়ে মানুষ হত্যা, গত 54-55 বছর যা দেখছেন, আসছে লুটপাট করছে, আবার গলাবাজি করছে, ব্যবসা বাণিজ্য চালাইছে আওয়ামী লীগের আমলে, মাঝখান থেকে নিজেদের নেতাকর্মীরা মরছে, গুম হয়েছে, কিন্তু সেই নেতারা যারা মারা গেছে তাদের কোনো খোঁজ খবর নাই। কিন্তু দুধ কলা খাইতেছে কারা, মানে মধু খাইতেছে কারা? যারা 9 বছর খুব আরামে এসে অন্য দেশে পালাইছিল এবং দলের জন্য অনেক কিছু করছে, এই করছি সেই করছি, আলটিমেটলি 15 বছর যারা ক্ষমতা ছিল তাদের সাথে আতাত করে চলছে, এখন আবার তারাও ক্ষমতায় আসছে। মানে ওই আপার দল ক্ষমতায় থাকলে তারা ক্ষমতায়, না থাকলে তো ক্ষমতায় আসতেই পারে।
এখন দেখবেন বড় বড় ডাব ম্যাও থেকে ঘ্যাও ঘ্যাও হয়ে গেছে। কিন্তু আপা যখন ছিল তখন আপার সাথে লিয়াজু কোর্ট চলছে উপর মহল, মাঝখানতে মধ্যম সারি এবং জুনিয়র লেভেল নেতাকর্মীরা জীবন দিছে নিজের দলের জন্য, কিন্তু তাদের মূল্য পাওয়া যায় না, তাদেরকে মূল্যায়ন করা হয় না। ওই সর্বোচ্চ ফুলের তোড়া পাঠায় আর 1 লাখ 2 লাখ টাকা পাঠায়, এই পর্যন্তই। নিজের দলের জন্য জীবন না দিয়ে নিজের পরিবারের জন্য জীবন দেন, নিজের পরিবারের জন্য সৎভাবে ইনকাম করে খাওয়ান, নিজের জীবনটা নেতার জন্য দিয়েন না। এইসব নেতারা আপনাদেরকে কোনো কিছু মনে রাখবে না, মরে গেলে চলে গেলেন। এই যে পাথর দিয়ে যারা মারছে সে কিন্তু চলে গেছে। এই রিসেন্টলি কে যেন মারা গেল না, ওই যে গুলি করে মারলো, মরে গেছে, চলে গেছে, কোনো কিছু হবে না, কোনো কিচ্ছু হবে না। এই জন্য নিজের জীবন নেতাদের জন্য দিয়েন না, কারণ এরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, দেশটাকে লুটপাট করতেছে 200-400-500 টাকার জন্য, হিসেব করেন না। আর যারা ওই যে আমাদের ফরিদপুরে ছাত্রলীগের মতন সভাপতির মতন 20,000 কোটি টাকা কামাইতে পারেন, তাদের কথাবার্তা অন্য। এটা বাংলাদেশে যদি আইন থাকে, এদের মতো মানুষ যেন আর সৃষ্টি না হয়, এদের মতো মানুষ যেন আর ক্ষমতায় না আসতে পারে। তারপরে আছে হচ্ছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, মানে মৌলিক অধিকারের আপনি সুবিধা বেশি পাবেন, চান্দাবাজরা আইসা কার্ডের নামে ভাওতাবাজি করতে পারবে না। এরপরে হচ্ছে দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। যেরকম আমাদের ওই যখন ক্ষমতা ছিল আপা বাহিনী, তখন ওই চুপ্পু, তার আগে যে ছিল কুপ্পু, এরা আপনার ওই করতো আর কি, ওই নিজের দলের খুনি আসামিদেরকে ছাই দিত। এরকম আমাদের ভাঙ্গা একজন আছে, খুনের আসামি ছাই দিছে, বের হইও আবার খুন করছে। ওই আপার সময়কার নিউজের কথা বলতেছে। এরকম করা যাবে না। খুনির আসামিদেরকে রাষ্ট্রপতি চাইলেই মাফ করতে পারবে না। আপনারা কি হ্যাঁ ভোট দিবেন না, নাকি রাজতন্ত্র চান, নিজের ন্যায্য অধিকার চান না? আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের এই বুকের মধ্যে মানে নিজেদের মধ্যে দাসত্বের একটা ভাব আছে। মনে হচ্ছে যে আমাদের একটা মাথার মধ্যে সেট আপ হয়ে গেছে যে এরা ছাড়া ক্ষমতা আসবে না, এরাই মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার জন্য জন্ম হয়েছে, আর আমরা তাদের দাসত্ব করার জন্য আমাদের জন্ম হয়েছে। বরঞ্চ বাংলাদেশে যারা সর্বোচ্চ লেভেলে থাকে, তারা বুদ্ধিজীবী এলিট, যারা বাংলাদেশ থেকে লুইটা পুইটা বিদেশে টাকা পাচার করে, অন্য দেশে দালালি করে, নিজের দেশটাকে কিভাবে খারাপভাবে ইউটিলাইজ করা যায় সেইটার মাথায় খাটে। কিন্তু আমাদের বাংলাদেশের একজন কৃষক, একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা, প্রতিদিন কাজ করবে, খাবে এবং সরকারকে ট্যাক্স দিচ্ছে। যে প্রতিদিন 500 টাকা কামায় সেও ট্যাক্স দেয়। সে কিন্তু দুর্নীতি করে, দেশটাকে বিক্রি করে, দেশটাকে লুট করে খাইতে পারে না। আমার কাছে ওই যারা দুর্নীতিবাজ এমপি মিনিস্টার, ম্যাক্সিমামই তো এরকম না, ওই পুলিশের বড় কর্মকর্তা, অমকের তমক সমক, তাদের থেকে আমার কাছে একজন রিক্সাওয়ালা, একজন কৃষক তার থেকে বেশি মূল্যবান। আমার মনে হয় আপনাদেরও সেটাই হওয়া উচিত। নিজেদেরকে কখনোই ছোট ভাবা ঠিক না। একজন এমপি মিনিস্টারের পিছনে আপনারা যান বিধায় সে এমপি মিনিস্টার হয়েছে। উন্নত বিশ্বে দেখবেন এমপিরা মাইক নিয়ে রাস্তায় নিজের ক্যাম্পেইন করে, একজন মানুষও থাকে না, সময় নাই, কাজ করে নিজে কাজ করে খাবো, দালালি করে খাবো না। তা আমাদের বাংলাদেশটাকেও এরকম হইতে হবে। এর মাঝে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাংলাদেশে আমরাও করছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেখানে সেখানে ময়লা না ফেলা, এবং ময়লাটা নিজের বাসায় নিয়ে যেয়ে, আমরা যেরকম নিজের বাসায় ময়লা নিয়ে আসে পলিথিনে করে নির্দিষ্ট সময়ে যেখান থেকে ময়লা নিয়ে যায় সিটি কর্পোরেশন, সেখানে রেখে দিই। এইভাবে যদি বাংলাদেশটাকে আপনারা পরিচালনা করেন, উন্নত বিশ্বের মতো যদি করে চলেন, তাহলে আপনাদের বাংলাদেশে প্রচুর পর্যটক যাবে। আমরা যেরকম যেখানে সেখানে ময়লা ফেলি, প্লাস্টিকের বোতল, যা খুশি তাই ফেলি, এটা করবেন না। এটা শুনলে অদ্ভুত লাগবে, কিন্তু আপনারা যদি বিদেশে আসেন না, আপনাদের কিন্তু সেম কাজটাই করতে হবে। কিন্তু আমাদের সোনার বাংলাদেশ বলি না আমরা, নিজের দেশ চেতনা বিক্রি এই সেই বলি না, কিন্তু এই সব কথা কিন্তু কোনো নেতাই কোনোদিন বলে নাই। বলছে আপনাদেরকে বাংলাদেশের নিজের ময়লাটা নিজের বাসায় নিয়ে যাবেন, ওটা আপনার ময়লা, রাস্তাঘাটে ফেলবেন না, ওটা আপনার বাসায় ফেলবেন। কারণ রাস্তাঘাটকে একটা বাসা মনে করেন, রাস্তাঘাটকে একটা নিজের দেশ মনে করেন। নিজের ময়লাগুলো নিজের বাসায় যেয়ে ফেলবেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন, যাতে সিটি কর্পোরেশন নিয়ে যেতে পারে। এবং গ্রাম এলাকায় যারা আছেন তারা ময়লাগুলো যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করে হোক, যেভাবে হোক ফেলবেন, যে জায়গায় সেই জায়গায় ফেলবেন না। এটা আমার এই 2 বছরের অভ্যাস, আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের দেশকে ভালোবাসলে যে জায়গায় সেই জায়গায় ময়লা ফেলবেন না। এরপরে আছে হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। দেখতেন না আপা যখন ছিল, সামনে সাংবাদিকরা বসতো, যে আপনি বিশ্বের বিস্ময়, মানে আপনি সবার অহংকার। তো আপারে এরকম পাম দিয়া দিত, মানে আপা যতটুকু ভালো থাকতো, এই যে এইসব সাংবাদিকরা যে আপাকে পাম দিয়ে দিয়ে আজকে এই সাংবাদিক, এই যে যে দালালগুলো ছিল এবং প্রশাসনে যে লোকগুলো ছিল এবং এই যে সচিবালয়ের মানুষজন আছে না কিছু, এরা আপনার এই আপাকে আজকে স্বৈরাচার হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। এইসব কিছু
আপনার এই কান পড়া দিছে যে আপনি থাকেন, যা আপনাকে কে এই ক্ষমতা থেকে নামায়। এইসব করার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস ঘটে গেছে যে 5ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এই জন্যই বাংলাদেশে যেন এরকম স্বৈরাচার হতে না পারে আর পালায় যেতে না হয়, এই জন্য আমাদেরকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে, যাতে তারা স্বৈরাচার হতে না পারে। আপনারা কি হ্যাঁ ভোট দিবেন না? অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। আমিও হ্যাঁ ভোট দিব। এবং সর্বশেষ হচ্ছে, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। এটা খুব একটা বিষয়। আমাদের পাহাড়ি উপজাতিরা আছে, তাদেরকে নিজের ভাষা নিজেরা বলতে পারবে এবং স্বীকৃতি পাবে। তো সর্বশেষ বলবো, হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি আপনার হাতেই। শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো ক্ষমতায় আছেন। আপনি শহীদ ওসমান হাদি হত্যার বিচারটা যদি করে যান, একটা যে কোনো সমাধান যদি করে যান, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এটা কোন সিন্ডিকেট, কোন মাফিয়া, কত বড় শক্তি, এটা আমরা দেখতে চাই না। একটা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শহীদ ওসমান হাদি ভবিষ্যতে বেঁচে থাকলে সে বাংলাদেশটাকে লিড দেওয়ার মতন ক্ষমতা ছিল তার। এখন তার সম্পর্কে আমরা জানতে পারছি যে তার কতটা মেধা ছিল, কতটা জ্ঞানী ছিল, কতটা দেশের প্রতি প্রেম ছিল, কতটা মনন ছিল। এমন মানুষকে আমরা হারাইছি। শহীদ ওসমান হাদি হত্যার বিচার যেন পিছিয়ে না যায়। শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবেন বলে আশা করছি। ইনকলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর বাংলাদেশের পক্ষে শক্তি থেকে ভোট দেন। চান্দাবাজ এবং ওই পালায় যাওয়া বাহিনীদের থেকে সাবধান। এরা কিন্তু দুজনই এক। ধানেশে ভোট দিলে আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে, ধানেশে ভোট দিলে আওয়ামী লীগের মামলা পাবে না, এসব কথা বলছে না বড় বড় নেতারা। এজন্য বাংলাদেশে এই দুই দল যেহেতু একই, সেহেতু বাংলাদেশের জনগণ চায় বা মনে করে যে সামনে জামাত ইসলামকে ভোট দিবে। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকলাব জিন্দাবাদ।